অনেকে মনে করেছেন খাল ভরে নদী নালা ভরে রাস্তা করলে কেরানীগঞ্জের বড় উন্নতি হয়ে গেছে। আসলে উন্নতি সেটা বলে না, উন্নতি হলো মানুষকে মানুষের মতো গড়ে তোলা। আমাদের কেরানীগঞ্জ সমিতির পুনর্মিলনে এই অনুষ্ঠানটা আমরা কনভার্ট করেছি, নিবেদিত করেছি আমাদের বন্যা আক্রান্ত বানুবাসী মানুষের জন্য। এটাই আমাদের উদ্দেশ্য। এখন পুনর্মিলনী এখন আর আমরা সেই ব্যাপারে যাব না। এখন আমরা খুব সংক্ষেপে তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করে দেব। আমরা বক্তব্য তেমন এখানে রাখার কোনো স্কোপ রাখছি না, শুধু প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য রাখবেন, আর আমি আজকের এই সবাইকে আসার জন্য আমি কিছু প্রারম্ভিক বক্তব্য দিয়ে বাকি অনুষ্ঠানটা শেষ করে দিব। এবং আপনারা প্রস্তুত থাকুন, আমরা একটা কমিটি তৈরি করেছি বানবাসী মানুষের জন্য, সেখানে তারা বন্যায় ত্রাণ বিতরণ এবং করতে যাবে। ইতিমধ্যেই আপনারা জানেন আমরা এই 19 সালে যেটা 19 সাল না, যেটা রোহিঙ্গাদের 17 সালে রোহিঙ্গারা যখন আসলো আমাদের এই কেরানীগঞ্জ সমিতি থেকে আমরা বিশাল একটা ত্রাণ পাঠিয়েছিলাম। আশরাফুল আলম জোয়েল কলাতিয়া আর ওয়ালিউল আলম খোকন নবাবচরে বাড়ি, তারা লিড করেছে এবং অনেকেই গিয়েছে। হ্যাঁ, অনেকেই গিয়েছেন এখান থেকে, তারা অনেক কাজ করেছেন। এটা দুনিয়ায় আপনি চোখে দেখতে পারবেন না আল্লাহ কিভাবে আপনাদেরকে সাহায্য করছে। আজকেও আপনারা মুক্ত হস্তে দান করবেন, আমাদের কমিটির লোকেরা যাবে, আপনারা যে যা পারেন দিবেন, ঠিক আছে? তো আজকে আমি অনুষ্ঠান শুরু করছি, মূল অনুষ্ঠানে চলে যাচ্ছে আমার প্রারম্ভিক বক্তব্য দিয়ে। আমাদের এই সমিতি অনেক আগেই শুরু করেছিলাম আমরা, যদিও আমরা অফিসিয়ালি 2010 সালে পুনর্জীবিত করি। অ্যাকচুয়ালি এই সমিতিটা গঠিত হয়েছিল 1983 সালে। সেই 83 সালের পরে অনেক কাজ হয়েছে। 10 সালের পরে আমরা ব্যাপকভাবে কাজ শুরু করেছিলাম বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা ইউনিয়নে আমরা মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির আমরা করেছি এবং এক এক করে অসংখ্য লোককে, বিশেষ করে এটার সাথে আমাদের এরিস্টো ফার্মা জড়িত ছিল, হাসান ভাই ব্যাপকভাবে চক্ষু শিবিরের কাজে উনি সহায়তা করেছেন। অসংখ্য লোকের সানি অপারেশন উনি বিনা পয়সা করানোর ব্যবস্থা করেছেন। এভাবে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যখন সেবা পৌঁছে দিচ্ছিলাম, সেই সময়ে আমাদের টাইরানিক গভর্নমেন্টের, ফেসিবাদী গভর্নমেন্টের এখানে উপজেলা চেয়ারম্যান শাহিন, এটা গোপনের কিছু নাই, শাহিন, নসরুল হামিদ বিপু, এই দুইজন প্রকাশ্যে এবং পর্দার অন্তরালে দুই একজন আমাদের কাজের ব্যাপক বিরোধিতা শুরু করলো। আমরা কাজ করতে গেলে সেখানে বাধা দেওয়া শুরু করলো। তো আমরা তাদের সাথে ঝগড়া ফেসাদ কিংবা মারামারি করার অভিপ্রায় আমাদের ছিল না। সেই জন্য আমরা কাজগুলো ঘরের মধ্যে রেখে আমরা সেলাই শিক্ষা কেন্দ্র হিসাবে চালু করেছিলাম এবং সেটাও দীর্ঘদিন চলেছে জেনজিরায়। ঠিক আমরা যে সেই অবস্থায় থেকে মুক্ত হয়েছি তাও বলা যাবে না। এখনো এই কাজের বিরুদ্ধে সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন আমাদের কেরানীগঞ্জ সমিতি, এটা কোনো লেখা নাই কেরানীগঞ্জ রাজনৈতিক সমিতি কিংবা কেরানীগঞ্জের কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত হওয়ার কোনো আশঙ্কাই যেখানে নাই, এখানেও পর্দার অন্তরাল থেকে ব্যাপকভাবে বাধা দেওয়া হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমি কারো নাম বলতে চাবো না, যাবো না আমি, কেননা আমি চাই না একটা পরিবেশ নষ্ট হোক। সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ না করতে পারি তাহলে এটা কোনোভাবেই কেরানীগঞ্জকে আপনারা সুমুখ পানে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। বাংলাদেশের কোনো উপজেলা নাই যে উপজেলায় সব ধরনের লোকেরাই কাজ করে, এনজিওরা কাজ করে, গভর্নমেন্ট অর্গানাইজেশন কাজ করে, বিভিন্ন সমিতি কাজ করে, ব্যক্তিগতভাবে অনেকে কাজ করে, কোনো বাধা বিঘ্ন কোথাও নাই। কিন্তু শুধু কেরানীগঞ্জের ক্ষেত্রে আমাদের বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয়। আমি জানি না কি এদের অন্তরালে কি লাভ তাদের, তারা কি কেরানীগঞ্জকে সুমুখ পানে যেতে দিতে চায় না? আজকে কেরানীগঞ্জ ঢাকার সবচেয়ে নিকট, এটা ঢাকার একটা অংশ হয়েও আমাদের সেক্রেটারিয়েটে একজন অফিসার দেখাতে পারবেন না আমাদের কেরানীগঞ্জের। আমি জানি না কেউ আছে কিনা, আমার জানা মতে নাই। এমন একজন পিয়নও পাবেন না আপনি সেক্রেটারিয়েটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ছাত্রী হওয়ার কথা আমাদের, তার 100 ভাগের 1 ভাগ ছাত্রছাত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, বুয়েটে ভর্তি হতে পারে না। অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে কোনোগুলোই আমরা ব্যবহার করতে পারিনি, বরঞ্চ কেরানীগঞ্জকে ব্যবহার করে কেরানীগঞ্জের উপর দিয়ে অন্যান্য ডিস্ট্রিক্টে যাওয়ার বিশাল বিশাল রাস্তা করা হয়েছে।
আপনার মাস ট্রানজিট রোড করা হয়েছে, রেল লাইন করা হয়েছে, কিন্তু কেরানীগঞ্জবাসীকে এই বাংলা রিক্সা আর এই যে অটো রিক্সা এগুলো দিয়ে আমাদের জীবন যাপন করতে হয়। অনেকে মনে করেছেন খাল ভরে নদী নালা ভরে রাস্তা করলে কেরানীগঞ্জের বড় উন্নতি হয়ে গেছে। আসলে উন্নতি সেটা বলে না। উন্নতি হলো মানুষকে মানুষের মতো গড়ে তোলা, মানুষকে হিংসা বিদ্বেষ মুক্ত মানুষ হিসাবে গড়ে তোলা, যাদের ভিতরে প্রতিহিংসা থাকবে না, যাদের মধ্যে থাকবে কেবল ভালোবাসা। সেই জন্য আমি বলি কেরানীগঞ্জ অবাগী কেরানীগঞ্জ, বাতির নিচে অন্ধকার, নিমজ্জিত অন্ধকারে নিমজ্জিত কেরানীগঞ্জ, এর কোনো নেই যথাযথ অভিভাবক। আমাদের অভিভাবককে আমরা জানি না, আমাদের এক একজনে টানা হেচ্ছা করতেছে আমাদের কেরানীগঞ্জকে নিয়ে, এই দিক থেকে খালি ব্যক্তিগত স্বার্থের কারণে। আপনাদেরকে আমি বলি, আজকে খুলে বলি, আমার ন্যূনতম ইচ্ছা নাই কেরানীগঞ্জ থেকে আমি ইলেকশনে দাঁড়াবো, এই কথা আমি প্রকাশ্যে বলে দিতে চাই। সুতরাং সেই পলিটিশিয়ানরা যারা ভয় করছেন, তাদের ভয়ের কোনো কারণ নাই। আপনাদের এই যে মনে করেন পৈতৃক সম্পত্তিতে আমি হাত দিতে আসি নাই, আমি কেরানীগঞ্জের সন্তান, কেরানীগঞ্জে আমার জন্ম হয়েছে, আপনারা যারা আছেন সবার জন্ম হয়েছে। জন্মস্থানে প্রত্যেকের দায়িত্ব থাকে কাজ করার, তাদের এটা আল্লাহ প্রদত্ত রেসপন্সিবিলিটি যে তারা জন্মস্থানের কাজ করবে। কিন্তু আপনারা কি কারণে যে তাদেরকে কাজ করতে দিবেন না, একমাত্র আল্লাহ মাবুদ জানে আর আপনারা জানেন। যাই হোক, এই যে আমাদের সুজলা সুফলা কেরানীগঞ্জকে ভূমিদস্যুরা শেষ করে দিয়েছে, সরকারিভাবে ভূমিদস্যুরা তারা বিনা পয়সায় গরিবের জায়গা জমি দখল করেছে, বলার কেউ নাই। অসংখ্য মানুষের বিরুদ্ধে হাজার মামলা দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে এই ব্যাপারে কথা বলার নাই। আজকে যদি মন্টু ভাই পরিপূর্ণ সুস্থ থাকতেন, আমি এই ভাইকে আজকে এই ভাইয়ের পিছনে থেকে আমি কাজ করার আমার বিশাল অভিপ্রায় ছিল। কিন্তু আল্লাহরই রহমত, যাই হোক উনি আসবেন। আপনাদের এই ডাইনামিক গুলো বুঝতে হবে। আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের তার এলাকার প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে, এটা অবশ্যই করার সুযোগ করে দিতে হবে। এবং দিন পাল্টে গেছে, স্বাধীনতা এনে দিয়েছে ছোট ছোট শিশুরা, কোনো পলিটিশিয়ান এনে দেয়নি। কোনো পলিটিশিয়ান গিয়ে বুক পেতে দেয় নাই পুলিশের সামনে। অনেক পলিটিশিয়ান আছে টাকা দিয়ে জেলখানায় যায়, আবার টাকা দিয়ে জেলখানা থেকে বের হয়ে আসে আন্দোলনের সময়। তো আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, অসংখ্য আছে, এরকম অসংখ্য আছে। তারা কি বাংলাদেশকে সাত পাবলা দলিলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামে লিখে দিয়েছেন? তাদের নামে কে লিখে দিয়েছেন যে বাংলাদেশটা তোমাদের ছাড়া, তোমরা একমাত্র মালিক, তোমরা ছাড়া আর কেউ এই বাংলাদেশকে শাসন করতে পারবে না, কোনো এলাকা শাসন করতে পারবে না? এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আজকে এই হল না, এই হল ভরেও আজকে হাজার হাজার লোক হয়ে যেত, কিন্তু অজানা কারণে তারা আসেননি। যাই হোক, আজকে আমি দু চারটি কথা বলে আমি শেষ করে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে যাব। একটা জিনিস দেখবেন, স্বাধীনতার যুদ্ধে যারা আজকে এখানে ভাই আছেন, আরো অনেকেই আছেন যাদের নাম আমি জানি না, তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া করি। কিন্তু তারা এমন সময়ে তারা এই স্বাধীনতা যুদ্ধের পরে নেতৃত্ব দিয়েছেন, সেই সময় তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন কেরানীগঞ্জের উন্নতি করার জন্য। এবং মন্টু ভাইয়ের মতো মানুষ একটা দিনও বসেছিলেন না আমাদের উন্নতির কল্পে কাজ করার জন্য। সেই ধরনের নিবেদিত প্রাণ নেতা আজকে বড়ই অভাব। এখন কেরানীগঞ্জকে ভাগাভাগি হচ্ছে, কেমন দিকে যাবে। এখন এই কেরানীগঞ্জে যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা করে অর্জন করেছি, সেই অবহেলিত জনপদ এই কেরানীগঞ্জ, যা বাতির নিচে অন্ধকার নামে বহুল পরিচিত, এই অন্ধকারকে আলোকিত করার জন্য যখন কেহ রহিল না, তেমনই এক পরিস্থিতিতে কেরানীগঞ্জ বলছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর সবই। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যা সাধ্য আছে তা করিব আমি। দেখুন, আমরা মাটির প্রদীপ হয়েই দেশের কাজ করতে চাই। আজকে আপনি আমি যে মানুষ, সেই মানুষের জন্য রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, কেউ নামাজ রোজা হজ যাকাত করে বেহেশতে যেতে পারবে না। এটা অ্যাবসার্ড, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, এই কাজ করে কেউ বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যাওয়ার জন্য এটার পাশাপাশি আপনাকে মানুষের সেবা করতে হবে। কেননা যদি আপনি বেহেশতে যান, সেখানে রুগী পাবেন সাহায্য করার জন্য। বেহেশতে গেলে কি আপনি বন্যার ত্রাণ বিতরণ করতে পারবেন? বেহেশতে গেলে কি আপনি আগুন নিভাইতে পারবেন? সেখানে তো বেহেশতই,
তা আপনি সেই ব্যস্ত যেতে হলে এই ধরনের লোককে সাহায্য করি আপনাকে ব্যস্ত যেতে হবে। কিন্তু সেই কাজের জন্য আমি একটা কথা বলি, I shall pass through the world but once. If therefore there be any kindness I can do, let me do it now. Let not defer it or neglect it, for I shall not pass away this again. একবারই আমি এই পৃথিবীর পথ অতিক্রম করছি, যদি কোনো ভালো কাজ করার সুযোগ কোনো থাকে তাহলে আমি অবহেলা করব না, এখনই করব, কেননা এই পথে আমার আর ফিরে আসা হবে না। সুতরাং ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো, সকল ভালো কাজ করো, তুমি যাহা পারো, যত উপায়ে পারো, যত মাধ্যমে পারো, যত স্থানে পারো, যত মানুষকে পারো, সকল সময়ে তুমি পারো, যখন তুমি পারো, যতক্ষণ তুমি পারো। তাই আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিতে চাই, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আর যে জাতি নিজের চরিত্র বদলায় না, যে জাতি নিজের চরিত্র বদলায় না, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করবে না। আমরা কেরানীগঞ্জের লোকেরা খুবই অবাগা, আমরা শিক্ষিতের হার বাংলাদেশের সবচেয়ে আমাদের কম। কারণ কি, পলিটিশিয়ানরা চায় আমরা মুক্ত থাকি, তাইলে আমাদেরকে শোষণ করা সম্ভব হবে। আমি শেষ করে দিচ্ছি একটা কবিতা দিয়ে। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাদের ঘামের তুই বাঁচা। ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, জিমায় যেন চিত্রপটে আঁকা, অন্ধকারে বন্ধ করা খাঁচায়, আয় জীবন্ত আয় রে আমার কাঁচা। এবং কবি নজরুল বলেছেন, আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, সৃজীব জগৎ বিচিত্রতার বীর্যবান, তাজা জীবন্ত সে নবসৃষ্টি শ্রম মহান। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সুধী মণ্ডলী, আমি অনেকক্ষণ বলে ফেললাম। আশা করি আপনারা কোনো ভুল বার্তা নিয়ে এখান থেকে যাবেন না, কারো বিরুদ্ধে কোনো কাজ করার অভিপ্রায় আমাদের নাই। যার যার কাজ শেষে করে যান, দেশের উন্নতি করেন, মানুষের পিছনে লাগবেন না, হানাহানি দূর হয়ে যাক। আওয়ামী লীগের আমলে যা হয়েছে সেই একই জিনিস যাতে আবার কেরানীগঞ্জে না হয়, সেজন্য আপনাদেরকেই চিন্তা করতে হবে, আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরকে সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব যতক্ষণ না পর্যন্ত তৈরি করতে পারবেন, মনে রাখবেন কোনো দিন আপনাদের সন্তানরা ভালো হতে পারবে না, উন্নতির শিখরে যেতে পারবে না। সুতরাং আপনাদেরকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। মহান আল্লাহ আমাদের বুঝ দান করুক।